একটা হচ্ছে দেখবে সুগার থাকে যারা খুব মোটা হয়, আচ্ছা, মানে ফ্যাটি হয়ে যাবে, ফ্যাটি হয়ে গেল, আচ্ছা, ঠিক আছে। আরেকটা হচ্ছে রোগা, মানে সেরকম থিন হয়ে যায়, থিন হয়ে গেল। আটার থেকেও ভালো হচ্ছে কি জোয়ার বাজরা। ময়দার মিলটা আমাদের সুগারটা খুব তাড়াতাড়ি ওটাকে বাড়িয়ে দেবে। খুব বেশি যদি ভাজাভুজি খাই বা যদি ফ্রাইড কিছু খাই তাহলে আমাদের কোলেস্ট্রল লেভেলটা বেড়ে যাবে বা আমাদের ট্রাইগ্লিসাইডটা বাড়বে, কিন্তু এখন মানে সেটা নয়। নমস্কার, বাস ভাইবে আপনাদের আরও একবার স্বাগত। সুগার অথবা ডায়াবেটিস, এই নিয়ে আজকে আমরা বিস্তর আলোচনা করব ডাক্তার সব্যসাচী ঘোষালের সাথে। ডাক্তারবাবু, আপনাকে বাস ভাইবে স্বাগত। নমস্কার। সুগার অথবা ডায়াবেটিস, এইটা আমাদের ভারতবর্ষে এখন আতুর ঘর। এই যে সুগার বা ডায়াবেটিস ঘরে ঘরে এত বাড়ন্ত, এর কারণটা কি? এটাকে রোধ করতে গেলে কি করতে হবে মানুষের, বা ঘরোয়া এর প্রতিকার কি আছে, তার খাওয়া দাওয়ার প্রতি কতটা কনসাস হতে হবে, কি খাবে না খাবে, একটু যদি আপনি বলেন। প্রথমত হচ্ছে সুগার ভারতবর্ষের আঁতুড়ঘর না, এটা তো গোটা বিশ্বেই হচ্ছে, তেমন কোনো ব্যাপার নেই। ওয়েস্টার্ন কান্ট্রি, আমি রিসেন্ট একটা আর্টিকেলে পড়ছিলাম যে ভারত এখন আমাদের মানে সব থেকে, মানে যেহেতু ভারতবর্ষের লোক সংখ্যা 140 কোটি মানে ছাড়িয়ে গেছে, তাই মানে সে কারণে পার্সেন্টেজে ওটা বেশি বেড়ে গেছে। আরেকটা হচ্ছে আমাদের ইন্ডিয়ানদের মধ্যে একটা একটা লেজি একটা ব্যাপার আছে। তাদের যে মানে যে ফুড হ্যাবিট বলো বা তাদের যে ওয়ার্কআউট করে না বা খুব লেজিনেস, মানে বাড়ির কাজটা কোনো একজন চাকর বাকর আছে সে করে দেয়, তো এই ব্যাপারগুলো আছে। তো ওয়েস্টার্ন কান্ট্রিতে মানে দেখা যায় যে নিজের বাড়ির সমস্ত কাজ নিজেদেরই করতে হয়। তুমি ওখানে একটা কোনো মানে ঘরের কোনো কাজের লোক পেতে তাকে যে বেতন দিতে হয় বা তার জন্য যেটা করতে হয়, তো সেটা তাদের পক্ষে ওটা ক্যারি করা খুব মুশকিল। তো সেই হিসাবে ওনারা ওনাদের কাজটা নিজেরা করার জন্য, মানে ওনাদের অ্যাক্টিভিটি মানে আর কি বেশি হওয়ার জন্য সুগারের প্রবণতা কম। এখন সুগার মানে মানে আর কি ব্যাপার, সুগার হচ্ছে দু রকম। আচ্ছা, হ্যাঁ, প্রথমেই দেখে নিতে হবে, একটা হচ্ছে আইডিডিএম, একটা হচ্ছে এনআইডিডিএম। আচ্ছা, মানে আইডিডিএম মানে হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা, তো এখানে একটা ইনসুলিন একটা যে মানে আর কি যেটা রয়েছে সেটা হচ্ছে ইনসুলিন হচ্ছে আমাদের শরীরে একটা হরমোন। আচ্ছা, যেটা অগ্নাশয় থেকে নিঃসরণ হয়। আচ্ছা, হ্যাঁ, তো ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের শরীরে আমরা খাবার পর যে সুগারটা যেটা আমাদের শরীরে এলো, সেই সুগারটাকে মানে ফোর্সফুলি ওটা রিসেপ্টর দিয়ে মানে যে ইনসুলিন ওটা আমাদের সেলের ভিতর ঢুকিয়ে দেয়। আচ্ছা, ঠিক আছে, তাই আমাদের ব্লাড সুগারের যে মাত্রা ঠিক থাকে। তো দেখা যায় যে অনেক ইয়ং আছে, অ্যাডাল্ট আছে বা অনেক বাচ্চাও আছে যাদের ওটাকে বলে জুভেনাইল ডায়াবেটিস, মানে এটা সাধারণত অনেক কম বয়সে হয়। এটার চিকিৎসা সারা জীবনই হচ্ছে ইনসুলিন, এবং এর কোনো প্রতিকার নেই, মানে একমাত্র ইনসুলিন তাকে দিতে হবে, তাকে ওয়ার্কআউট করতে হবে এবং এবং সময় মতো। ওয়ার্কআউট বলতে কি মানে হার্ড ওয়ার্কআউট বলছো, না তুমি বলতে চাইছো যে সকালে উঠলাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম অথবা আমি ওয়াকিং করলাম, এগুলো বলতে না জিমে গিয়ে? না না না, একদমই না, জিমের ব্যাপারটা আসছেই না। আচ্ছা, মানে আর কি জিমের থেকেও মানে ভালো হচ্ছে কেউ যদি একটু সাঁতার কাটতে পারে, আচ্ছা, হ্যাঁ, সুইমিং বা কোনো যদি স্পোর্টস করে, হ্যাঁ, ওই আর কি রান বা কোনো রকম মানে খেলা বা কোনো যোগব্যায়াম। আর একটা হচ্ছে খুব ভালো হচ্ছে মানে খুব ইজি ওয়ে হচ্ছে ওয়াকিং। ঠিক আছে, কেউ যদি 30 মিনিটস খুব জোরে জোরে হাঁটতে পারে তার সুগার অনেকটা, সুগার লেভেলটা ডাউন অনেকটা তাতে হবে, অনেকটা নির্মূল হয়। আচ্ছা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে হ্যাঁ, যেটা আরেকটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই যেটা হচ্ছে এনআইডিডিএম। হ্যাঁ, সেটা হচ্ছে যারা আর কি লেজি, যারা মানে কি ঘরে বসে টিভি দেখছে বা হয়তো খাচ্ছে, বসে বসে মোবাইল দেখছে সারাদিন ধরে, তার কোনো শরীরে খাটাখাটনি না, খাটাখাটনি নেই। সে হয়তো দেখা গেল বেলা 8টার সময়তে ঘুম থেকে উঠছে, উঠেই হয়তো একটুখানি মানে ব্রাশ ফ্রাশ করে কিছু খেয়ে সে বসে গেল একটা কম্পিউটারে ওয়ার্ক ফ্রম হোম। আচ্ছা, ওয়ার্ক ফ্রম হোম, হ্যাঁ, বা একটা গাড়ি চেপে গিয়ে অফিসে গেল, গিয়ে ওখানে কম্পিউটারে গিয়ে বসে পড়লো। আচ্ছা, সে সারাদিন ধরে ওখানে শুধু কাজ করছে। তো দেখা গেল তার কোনো ক্যালোরি বার্ন নেই, তার কোনো ওয়ার্কআউট নেই, সে একটু হাঁটছে না, এবং হয়তো মানে মানে আর কি খাচ্ছে হয়তো স্যান্ডউইচ, হ্যাঁ, বা কোনো ফ্রাইড ফুড বা অয়েলি ফুড। তো এইগুলো খেলে তো ন্যাচারালি সুগার তো বাড়বেই। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, আমি এরকম লোককেও দেখেছি যার হাই সুগার, সে ইনসুলিন নেয়, তার সাথে সে আবার মিষ্টিও খাচ্ছে,
এইটা কতটা প্রযোজ্য যে তার হাই সুগার সে ইনসুলিনও পাঞ্চ করছে, নিজে ঘরে ইনসুলিন নিচ্ছে বা কোথাও কাজে যাচ্ছে সেখানে গিয়ে নিজে ইনসুলিন নিচ্ছে, আবার গাদা গাদা মিষ্টিও খাচ্ছে। না, গাদা গাদা মিষ্টি তো খায় না, তবে এটা হচ্ছে যে তুমি যদি মিষ্টি যদি বেশি খাও, বা যদি মানে কি মিষ্টি মানে কি তোমার কি কার্বোহাইড্রেট মানে একটা ফর্ম। এবারে সুগার বাড়লে সাধারণত কার্বোহাইড্রেট একটু কমে দিতে হয়। কার্বোহাইড্রেট মানে কি ভাত, রুটি, মানে এই জাতীয়, বা যে মিষ্টি আর মানে এগুলো হচ্ছে কমাতে হয়। এবারে যদি কেউ যদি দেখা যায় যে ইনসুলিনটাও নিচ্ছে আবার সে মিষ্টিও খাচ্ছে, তার মানে তাকে ইনসুলিনের মাত্রাটা বাড়িয়ে দিতে হবে। ইনসুলিনের মাত্রা বাড়াতে কেউ হবে। যদি ধরো তোমার সারাদিন হয়তো 20 ইউনিট ইনসুলিন নিচ্ছে, তাহলে সে এখন যদি 4টে রসগোল্লা খায় তাকে তারা 30 ইউনিট করতে হবে। 30 ইউনিট করতে। হ্যাঁ, এবার যদি সে যদি কম মানে মিষ্টি না খায় বা যদি কার্বোহাইড্রেট ফুড যদি কম খায়, ওয়ার্কআউট করে, তাহলে তাকে কম ইনসুলিন নিতে হবে। কম। আচ্ছা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে আচ্ছা আরেকটা কথা, খাওয়া দাওয়াটা পরে আসছি। ধরো যারা রিটায়ার্ড পারসন, বয়স্ক লোক 60 অ্যাভাব, তাদের এরকম প্রচুর লোকই আছে আমাদের ভারতে যারা ধরো চাকরি জীবন শেষ করে ফেলেছে, তার কোনো ঘরে কাজ নেই। সে হয়তো সারাদিন সকালে উঠে টুকটাক ঘরোয়া কিছু কাজ টাজ করছে সারাদিন, তারপর টিভি বা ঘর তাদের বাচ্চা কাচ্চা বা নাতনি খেলা করছে। তো সেই ক্ষেত্রে সেই বয়স্ক লোকেদের জন্য তুমি কি বলবে? মানে আর কি বয়স্ক লোকের জন্য একটা উপায় আছে, যে সকালে একটু ঘুম থেকে উঠে একটু মর্নিং ওয়াক করা, সেইটা একটা খুব ভালো এক্সারসাইজ করা। আর একটা হচ্ছে একটু সন্ধ্যের দিকে বেরোনো, সন্ধ্যের দিকে ওয়াকিং করা। সকালবেলা একটা, যেটা আমরা বলি ইভিনিং ওয়াক। হ্যাঁ, এবার ধরো একটা বয়স্ক মানুষ, সে তো আর সারাদিন খুব বেশি হাঁটতে পারবে না, সে সকালে 15 মিনিট আর বিকেলে 15 মিনিট হাঁটলো। বিকেলে 15 মিনিট। আচ্ছা, তার খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো কিছু রেস্ট্রিকশন? খাওয়া দাওয়া হচ্ছে মানে কি দুরকম রোগীর পক্ষে না দুরকম। যেমন একটা হচ্ছে দেখবে সুগার থাকে যারা খুব মোটা হয়। আচ্ছা, মানে ফ্যাটি হয়ে যাবে। ফ্যাটি হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। আরেকটা হচ্ছে রোগা, মানে সে একদম থিন হয়ে গেল। ঠিক আছে। এবারে কি হবে, যে মানুষটা খুব মানে আর কি মোটা আছে, তাকে খুব স্ট্রিক্টলি মানে আর কি ডায়েট দিয়ে তাকে খুব কম ওষুধে ভালো করে। আচ্ছা, হ্যাঁ, মানে তাতে তার হচ্ছে ওয়েট লসটাও হবে এবং তার সুগারটাও মানে কন্ট্রোল হবে। আরেকটা হচ্ছে যে মানে থিন, তো মানে থিনের ক্ষেত্রে হচ্ছে ওয়ার্কআউট করবে। আর একটা থিন মানুষ যদি একেবারে যদি না খায়, তাহলে তার তো ওয়েট তো আরও লস হবে। তো মানে সেক্ষেত্রে একটু মানে আর কি ডায়েটটা একটু ঠিকঠাক রাখা হয়। কিন্তু যেই মানে যারা হয়তো দেখা গেলো তো মানে তার হাইটে যে এজ, হ্যাঁ, তার থেকে যদি অনেকটা যদি বেশি থাকে, তাহলে মানে সেক্ষেত্রে ডায়েটের যে রেস্ট্রিকশনটা সেটা অনেক বেশি করা যায়। আচ্ছা, আর একটা কথা তোমাকে যদি জিজ্ঞেস করি, একজন বয়স্ক আমি সুভাষ ভট্টাচার্য, উনি একজন এক্স মিলিটারি অফিসার, ওনার আমি ইন্টারভিউ নিয়েছিলাম। ওনার বয়স হচ্ছে মোটামুটি 70-72, মানে 80, এই যে উনি বলছেন যে ঘরে ময়দা, চিনি এগুলো অ্যাভয়েড করাই ভালো। ডিমের সাদা অংশটা খান, যেটা ভেতরের অংশটা সেটা আপনারা খাবেন না, আর চিনির বদলে গুড় খান। তো এইটা কতটা তুমি ঠিক বলো? অ্যাকচুয়ালি কি মানে যদি আমরা ময়দার থেকে ভালো হচ্ছে আটা, এবং আটার থেকেও মানে ভালো হচ্ছে কি জোয়ার বাজরা। হ্যাঁ, যেটা সাধারণত দেখা যায় যে রাজস্থানে, আচ্ছা, এটা খুব ইউজ করা হয়, রাজস্থান, গুজরাট। তো মানে এইগুলো হচ্ছে গিয়ে গ্লাইসেমিক ইন্ডেক্সটা অনেক বেশি থাকে। আচ্ছা, এইটা গ্লাইসেমিক ইন্ডেক্স বলতে, হ্যাঁ, আমরা একটা মানে একটা কার্বোহাইড্রেট জাতীয় মানে খাবার কর, হ্যাঁ, ধরো তো সেটা ইন্ডিয়ান ভাষা যেটাকে বলে চাপাটি। আচ্ছা, ইন্ডিয়ানরা সাধারণত হচ্ছে চাপাটি খায়, হ্যাঁ, মানে কি রুটি। তো একটা হচ্ছে ময়দার রুটি, একটা আটা রুটি, আর একটা হচ্ছে জোয়ার বাজরার রুটি। জোয়ার বাজরা আলাদা আলাদা। এবার হচ্ছে যে ওই যে ময়দার হচ্ছে যে গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে সব থেকে কম, হ্যাঁ। আচ্ছা, তারপরে আটা, তারপর হচ্ছে জোয়ার বাজরা। মানে তার মানে কি, তার মানে আমরা একটা ময়দা রুটি খাবার পরে যে পরিমাণ সুগারটা আমাদের ব্লাডে এলো, হ্যাঁ, সেটা জোয়ার বাজরাতে আসতে হয়তো মানে আর কি 4-5 ঘন্টার মতো সময় লেগে গেল। আচ্ছা, একটা টাইম ফ্যাক্টর। হ্যাঁ, মানে ওটা আস্তে আস্তে রিলিজ হয়। ময়দার যে ময়দার মিলটা আমাদের সুগারটা খুব তাড়াতাড়ি ওটাকে বাড়িয়ে দেবে। আচ্ছা, আর আটাটা
মানে আর কি তার থেকে একটু বেশি টাইম নেবে। আচ্ছা আর হচ্ছে জোয়ার বাজরা আরও বেশি টাইম নেবে। আচ্ছা এইটা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। আচ্ছা, তাহলে ময়দাটাকে অ্যাভয়েড করাই বেটার, ময়দা অ্যাভয়েড করে ভালো, খুব ভালো। যেমন ইয়ে না ব্রেড আমরা দেখি পাওয়া যায়, একটা দেবে তোমার আটার পাওয়া যায়, ব্রেড পাওয়া যায়, ময়দার ব্রেড হ্যাঁ, তো আটারটা হচ্ছে বেটার। তুমি একটু আগে বলছিলে বাচ্চাদের ক্ষেত্রে, এটা কত এজের মধ্যে বাচ্চাদের এটা মানে অ্যাটাক করে? এটা সাধারণত ওই 14-15 তো দেখা যায়, তবে খুব বেশি দেখা যায় যেটা ওই 20-22 বছর বয়সে বেশি দেখা যায়। 20-22 বছর, একদম ইয়ং অ্যাডাল্ট আর কি, জাস্ট অ্যাডাল্ট হলো। আচ্ছা, তার মানে এখনকার বাচ্চা কাচ্চারা ধরো যারা 20-র মধ্যে বয়স, তার মানে তাদেরকেও বলছো সকালে উঠে তুমি ওয়ার্কআউট করো বা খেলাধুলা করো। এটা তো নেই, ইয়ং জেনারেশন তো খেলার মাঠেই আসছে না। সেটা তো একটা কথাই, এখন মোবাইল ফোন সব থেকে হচ্ছে, প্রত্যেকটা খেলার মাঠ ফাঁকা, মাঠ আছে ছেলে নেই। আবার যদি কেউ যদি খেলতেও চায় সে কোনো সঙ্গী পাচ্ছে না। সঙ্গী যেটা আমাদের সময় ছিল, আমরা ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, সেই সময়টা আমাদের এখন আর নেই। যাই হোক, সেই জন্য আমি আমার ছেলেকে এখন আমি নিজে মানে এখন ডেলি সুইমিং করি, আর আমার ছেলেও আমার সঙ্গে করে। আচ্ছা, এভরিডে। এটা আমাদের একটা সারাদিনের আর কি ওয়ার্কআউট। আচ্ছা, আমাদের আলোচনার একটু বাইরে আমরা আসি। এই যে লাস্ট 2 উইক বা 3 উইক আগে ক্যান্সারের একটা ওষুধ এসছে, তো এই যে ওষুধটা যারা ক্যান্সার পেশেন্ট আছে, রোগী আছে, তাদের ক্ষেত্রে কতটা ফলপ্রসূ হবে? নতুন ক্যান্সারের যে একটা ওষুধ এসছে, তুমি কি বলছো? ওটা ভ্যাকসিন। হ্যাঁ, ওটা তো মানে যে ভ্যাকসিন যেটা এসছে ওটা হচ্ছে যে মানুষের শরীরে মানে এই মানে মানে আর কি এটা অ্যাকচুয়ালি কিন্তু দেওয়া হবে যারা ক্যান্সার আক্রান্ত তাদেরকে। আচ্ছা, এটা কি কোনো স্টেজ আছে যে এই স্টেজে গেলে এই? হ্যাঁ, এবার ধরো একটা পেশেন্ট হয়তো তোমার হয়তো ফার্স্ট স্টেজে হয়তো ধরা পড়লো, আচ্ছা, হ্যাঁ, কি হয়তো সেকেন্ড স্টেজে হয়তো ধরা পড়লো। এবারে কি করা হবে, ওই মানে ক্যান্সার পেশেন্টের যে অর্গানে ক্যান্সারটা হয়েছে, আচ্ছা, সেই ক্যান্সার সেল থেকেই মানে একটা অ্যান্টিজেন তৈরি করবে। আচ্ছা, বুঝেছো? সেই অ্যান্টিজেনটাকে নিয়ে, ওটা হচ্ছে mRNA অ্যান্টিজেন। আচ্ছা, ওইটাই ওই মানে আর কি ওই রোগীর শরীরে ওটা প্রবেশ করানো। আচ্ছা, অর্গান বলতে ধরো তো আমার কোনো ব্যক্তির লিভারে ক্যান্সার হলো, হ্যাঁ, এবার ধরো তোমার ওটা হয়তো ইউএসজি গাইডের হয়তো একটা ইয়ে করলো, মানে ইউএসজি গাইড করে মানে সেল নিল, সেই সেলটা থেকেও ওরা বলছে ভ্যাকসিনটাকে তৈরি করবে। আচ্ছা, হ্যাঁ, যে অ্যান্টিজেনটা, সেই অ্যান্টিজেনটা মানুষের শরীরে প্রবেশ করাবে। আচ্ছা, সেই অ্যান্টিজেনের এগেনস্টে শরীর নিজে ভ্যাকসিন তৈরি করবে, যে অ্যান্টিবায়োটিকটাকে ও নিজে তৈরি করবে। হ্যাঁ, যেমন আমরা টিটেনাস নিই। টিটেনাসটা কি? টিটেনাসটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের যে মানে ক্লস্ট্রিডিয়াম টিটেনির যে জার্মসটার একদম পুরো আর কি ওই যে প্রোটিনটা। তো এইটার এখন কোনো ব্যক্তির শরীরে কি এটা কি মানে ইয়ে করানো হয়েছে, মানে টেস্ট করা হয়েছে এখনো? হ্যাঁ, এটা তো ওটা তো আর কি রাশিয়া ওটাই করেছে, মানে বের করেছে। তো এখন ওটা তো এখনো আসেনি, ওটার জন্য এখনো ডিটেলস কিছু আসেনি। তবে মানে যতটুকু শুনছি ওটাই, যে ক্যান্সার সেল থেকে ওই মানে যে প্রোটিন নিয়ে সেটাকে অ্যান্টিজেন হিসেবে ইউজ করে, মানে ওটাকে মানুষের শরীরে ইনজেক্ট করলে তার এগেনস্টে যে অ্যান্টিবায়োটিক তৈরি করবে, এইটাই। আর এমনিতে তো আছে, এমনিতে তো আমাদের মানে সার্ভাইকাল মানে আর কি ক্যান্সার আটকানোর জন্য তো ভ্যাকসিন তো আছেই, যেটাকে বলা হচ্ছে এইচপিভি। হ্যাঁ, সেটা এখন দেওয়া হয়, এবং বিদেশে এটা ব্যাপকভাবে দেওয়া হয়, ইন্ডিয়াতেও আসছে। ইন্ডিয়াতে হয় কিন্তু মানে মানে আর কি এখন ওটা গভর্নমেন্ট লেভেলে স্টার্ট হয়নি। যেমন পোলিওর জন্য আমাদেরকে এখন ঘরে ঘরে গিয়ে গিয়ে মানে মানে কি আশা দিদিরা গিয়ে দিয়ে আসে, এটাও হয়তো একদিন হবে। আচ্ছা, কেউ যদি ধরো মদ অ্যাডিক্টেড হয়, সেই ব্যক্তির যদি ধরো সুগার বা ডায়াবেটিস থাকে, তাহলে ধরো সে মদ ছাড়তে পারছে, তার ক্ষেত্রে কতটা ক্ষতিকর হতে পারে? এবারে মদ খেলে হয় কি, ফ্যাটি লিভার হতে পারে। আচ্ছা, হ্যাঁ, এবার এই ফ্যাটি লিভার হলে কি হবে, তার ওয়েট গেন হবে। আচ্ছা, ওয়েট লস করবে গেন করবে? না, ওরা গেন করবে। ওই বললাম যে মানে কোনো পেশেন্ট হচ্ছে মানে থিন হয়ে যায়, আচ্ছা, আর কোনো ফ্যাটি হয়ে যায়। হ্যাঁ, তো এবার কি হয়েছে, যদি ওটা দেখা যায় যে সে যদি মোটা হয়ে যায়, হ্যাঁ, এবং কি অ্যালকোহল মানে খেলে যেটা হয়, সব থেকে বড় কথা হচ্ছে অ্যালকোহল খেলে আমাদের প্যানক্রিয়াসের অনেক ক্ষতি হয়। এবং প্যানক্রিয়াসে কিন্তু আমাদের বিটা সেলটা থাকে যেটা ইনসুলিনটা প্রোডাকশন করে। আচ্ছা, তো মানে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে যদি কোনো অ্যালকোহল খেয়ে, মানে যদি কোনো পেশেন্টের প্যানক্রিয়াটিস হয়,
সেক্ষেত্রে কিন্তু সুগারটা অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা ডাক্তারবাবু, আপনার কাছে আরেকটা কোশ্চেন, কোলেস্ট্রল যদি কারো হাই থাকে সেই ক্ষেত্রে সে কি করবে? তার খাওয়া দাওয়া, তার ট্রিটমেন্ট বা ঘরোয়া কিছু যদি কোনো প্রতিকার থাকে? হ্যাঁ, এবারে যেটা হচ্ছে কোলেস্ট্রলটা মানে তো শুধু না, কোলেস্ট্রলের সাথে আরও কতগুলো ভাগ আছে। যেমন তোমার শুধু কোলেস্ট্রল, হ্যাঁ, টোটাল কোলেস্ট্রল, তারপরে হচ্ছে কি ট্রাইগ্লিসারাইড, তারপর এইচডিএল, ভিএলডিএল। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে যে আমরা মানে আগে একটা ধারণা ছিল যে আমরা বুঝি খুব বেশি যদি ভাজাভুজি খাই বা যদি ফ্রাইড কিছু খাই তাহলে আমাদের কোলেস্ট্রল লেভেলটা বেড়ে যাবে বা আমাদের ট্রাইগ্লিসারাইডটা বাড়বে, কিন্তু এখন মানে সেটা নয়। সেটা হচ্ছে আমরা যে কার্বোহাইড্রেট ইনটেক করছি সুগারের ক্ষেত্রে, যেটা আর কি, মানে আমরা কার্বোহাইড্রেট জাতীয় মানে খাবার খেলে তা আমাদের সুগারটা বাড়বে, তেমন কার্বোহাইড্রেট জাতীয় মানে খাবার খেলে মানে আমাদের লিভার ওটাকে চেঞ্জ করে কোলেস্টেরলে কনভার্ট করে। বুঝতে পারলাম। হ্যাঁ, করলে আমাদের কোলেস্ট্রল লেভেলটা বেড়ে যাচ্ছে। তো এমন নয় যে আমাদেরকে ভাজাভুজিটা বন্ধ করলেই আমাদের কোলেস্ট্রলটা মানে কমে যাবে। সব জায়গাতেই হচ্ছে ওই ক্যালোরি, এবং ক্যালোরি মানে হচ্ছে কার্বোহাইড্রেট। আচ্ছা, তো আমাদের কি করতে হবে? লেস কার্বোহাইড্রেট ডায়েট, মানে কি ভাত, রুটি এবং চিনি, মিষ্টি এগুলো আমরা কম খাবো। আমরা প্রোটিন জাতীয় খাবার, স্যালাড, ছোলা এগুলো বেশি করে খাবো। মাছ, ডিম, মাংস আমরা খেতে পারি, যেটা প্রোটিন জাতীয়। মাংস বলতে কি চিকেনের কথা বলছো না রেড মিটের কথা বলছো? রেড মিট আমরা মানে সাধারণত হয়তো সপ্তাহে 1-2 পিস খাই, বা বিয়ে বাড়ি গেলে তো অনেক বেশি খেয়ে ফেলি, কেউ আছে, তো সেটা কখনই করা উচিত না। রাত্রিবেলা বিয়ে বাড়ি 12টার সময় বা 11টায় গিয়ে পেট ভরে একটা খাসি একটা মানে হয়তো রেড মিট খেয়ে নিলাম, তো সেটা তো অনেক বেশি অসুবিধা হতে পারে, একটা ইমার্জেন্সি কি মানে ক্রিয়েট করতে পারে। সাধারণত ওইগুলো একটু অ্যাভয়েড করা উচিত। তো মানে আমরা মানে চিকেন খাবো, এবং মানে 15 দিনে একদিন আমরা মাটন খেতে পারি। 15 দিনের মধ্যে একদিন, মানে মাসে তুমি 2বার মটন খেতে বলতে, সেটা কম পরিমাণ। হ্যাঁ, কম পরিমাণ খেতে পারি, সপ্তাহে একদিন খাওয়া যায়, কিন্তু কম পরিমাণ, লিমিটেড। আমরা প্রথমেই পেশেন্টকে বোঝাই মানে 1 নম্বর হচ্ছে কি ডায়েট, যেটা আমাদের হাতের মধ্যে আছে। 2 নম্বর হচ্ছে তোমার হচ্ছে ওয়ার্কআউট, মানে কি তোমার যে মানে যে ক্যালোরি বার্ন বা হচ্ছে এক্সারসাইজ, এটা হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে মেডিকেশন। তো আমরা যদি ডায়েট এবং এক্সারসাইজটা ঠিক যদি আমরা যদি করতে পারি, মানে 1-2 যদি আমরা ঠিকমতো করতে পারি, তাহলে আমাদের মেডিসিনটা কমবে ব্যস্তানুপাতিক। মানে এই দুটো ঠিকঠাক করলে ওটা কমবে, আর এই দুটো যদি আমি বাড়িয়ে দিই, আমি যদি খাওয়া দাওয়া খুব উল্টোপাল্টা করি, হ্যাঁ বিনিয়ম করি, বা যদি কার্বোহাইড্রেট যদি বাড়াই, আমি যদি ওয়ার্কআউট যদি লেস করি, তাহলে আমাকে মেডিসিন বেশি নিতে হবে। মানে এইসব রোগগুলোর থেকে সুস্থ থাকতে গেলে তোমার কথায় শেষ কথা তুমি যেটা বলছো সেটা হচ্ছে ঘরে ওয়ার্কআউট করা, খাদ্য অভ্যাসটা চেঞ্জ করা। খাদ্য অভ্যাস হচ্ছে কি ওই তখন লেস কার্বোহাইড্রেট ডায়েট মানে ওই তো খাদ্য অভ্যাস চেঞ্জ, মানে তুমি ওই খাবার পেলাম হাগড়ে হাগড়ে খেয়ে না, একদম পুরো যে জাঙ্ক ফুড বা বিয়ে বাড়িতে গেলাম বা অনুষ্ঠান বাড়িতে গেলাম খাবার দেখে থাকতে পারলাম না, এগুলো করলে হবে না, তোমাকে সামলে খেতে হবে। অশেষ ধন্যবাদ, নমস্কার।